তোকে বলেছি না তুই আমার রুমে কখনো আসবি না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই বাড়িতে জায়গা দিয়েছি, তার মানে এই নয় যে তুই এই বাড়ির মালকিন, যখন যা ইচ্ছে তাই করবি। তুই এই বাড়ির আশ্রিতা, তাই আমি যা বলবো তোকে সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর যদি কখনো তোকে আমার রুমের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি, তাহলে এই জিওন জাংকুকের চেয়ে খারাপ কেউ আর হবে না। যা দূর হ আমার চোখের সামনে থেকে। শেষের কথাটায় অতিরিক্ত জোর করে করায় হালকা কেঁপে উঠেতে। পুরো নাম কিম তেও। এইবার সে কলেজে উঠেছে মাত্র। নব যৌবনের দ্বার প্রান্তে এসে পৌঁছালো তার জীবন রঙহীন অন্ধকারে ঠাসা। না আছে তাতে আলোর ছায়া, না আছে একটু ভালোবাসার স্পর্শ। তার সবটুকুই যেন সে সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিমূর্তিরূপী মানুষটাকে মিলিয়ে দিয়েছে। জিওন জাংকুক এবারের সব থেকে ছোট ছেলে, যেমন রাগে তেমন করা। এতটুকু অনিয়ম যেন সে কিছুতেই মেনে নিতে পারে না। বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে শহরের এক নামি দামি ভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করেছে। বাড়ির সকলকে সহ্য হলেও কেন জানি তের প্রতি তীব্র বিতৃষ্ণা। তাকে দেখলেই জাংকুকের মাথা চড়া দিয়ে ওঠে। ভয়ে গলা শুকিয়ে কাটতের হাতে থাকা কফির মগটা আর শক্ত করে ধরে ক্ষীণ কণ্ঠে সে বলে ওঠে, মামনি বলল আপনাকে কফি দিয়ে যেতে, তাই সেটা দিতে এলাম। তের বলা শব্দগুলো জাংকুকের কানে ঠিক মতো পৌঁছালো কিনা সেটা বোঝা ভীষণ কঠিন, কারণ জাংকুক এখনও তের দিকে একই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তাকে এক্ষুনি ভস্ম করে দিতে সে প্রস্তুত। জাংকুক ধীরে ধীরে তের দিকে কয়েক দফা এগোয়। এটা দেখে তের প্রাণ যায় যায় অবস্থা। এমনিতেই রাগ উঠলে লোকটার মাথা ঠিক থাকে না, রাগের মাথায় কখন কি করে বসে কে জানে। তেও ভয়ে ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। জাংকুক যখন তের একেবারে কাছে এসে পড়ে, তখন তে নিজে থেকেই চোখ বুজে মুখ খিচে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে তার জানা সকল দোয়া দুরূপ পড়তে থাকে। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও, তা না হলে বরের মুখ দেখার আগে এই লোকের হাতে প্রাণ হারাতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাংকুক তের হাত থেকে এক ছটকায় কফির মগটা ছিনিয়ে নেয়। চোখ বন্ধ থাকলেও তে তা অনুভব করে। ধীরে ধীরে চোখ খুলে সে দেখতে পায় জাংকুক একটু দূরে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর তার মাঝে মাঝে তের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। তে আবারও ভয়ে মাথা নিচু করে ফেলে। কফি খাওয়া শেষ হলে জাংকুক খালি মগটা টেবিলে রেখে তেকে উদ্দেশ্য করে বলে, কি ভেবেছিলি তোকে স্পর্শ করব? রুমে কেউ নেই দেখে সেই সুযোগে সদ্ব্যবহার করব। জিওন জাংকুকের এখনো এত খারাপ দিন আসেনি যে তোর মতো এক থার্ড ক্লাস এটি মেয়ের প্রতি সে দুর্বল হবে। যেখানে তোকে দেখলেও আমার গা ঘিন ঘিন করে, সেখানে তুই ভাবলি কি করে আমি তোর কাছে যাব? নিজের লিমিটটা ভুলে যাবি না তে, এতে ফল কিন্তু ভালো হবে না। নাও গেট আউট। জাংকুকের বলা শেষের কথাগুলো এই তের মনকে ভেঙে চুরমার করে দেয়। চোখের কোণে পানি জমে, কিন্তু তে তা দেখায় না। হাতের তালু দিয়ে সাথে সাথেই মুছে ফেলে। বাবা মা নেই বলে উঠতে বসতে এই বাড়ির মানুষগুলোর কাছে তাকে অপমানিত হতে হয়। সেগুলো সে মুখ বুজে সহ্য করলেও কেন জানি জাংকুকের কথাগুলো তার কাছে বেশি পীড়াদায়ক মনে হয়। এটাই স্বাভাবিক, কোনো মেয়ের পক্ষে তার প্রাণ পুরুষের দেওয়া কষ্টগুলো সহ্য করা সহজ নয়। তে ধীর পায়ে জাংকুকের রুম থেকে বের হয়ে যায়। রুমের সীমানা পার হয়ে এলে তে স্পষ্ট শুনতে পায় জাংকুক সজোরে দরজা বন্ধ করেছে। তে একবার সেদিকে তাকায়, তারপর অভিমানের সুরে বলে, একটু ভালোবাসলে কি হয় কাল্লা ছাড়া? এমন একটা ভাব করে যেন তার দুটো কিডনি আমি চেয়ে বসে আছি। একটু ভালোবাসলে যেন তার সব দাঁত খুলে পড়ে যাবে, নয়তো মাথাটা টাক হয়ে যাবে। বদ একটা। তে হন হন করে সিঁড়ি বেয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে জাংকুকের মা রাতের খাবার তৈরি করতে দেখে তে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এবারের একমাত্র মানুষ যে তেকে ভালোবাসে, আগলে রাখে, তার কাছে তে সব আবদার। যে হব তের মাথায় হাত রেখে বলে, দিয়েছিস কফি? দিয়েছি। বকেছে খুব? তা না করলে কি তোমার ছেলের পেটের ভাত হজম হবে? জন্মের সময় কি ওনার মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছিলে নাকি? এত রাগতার? বাপরে বাপ, তোমার ছেলে একটা কি যে বদমেজাজি রকচটা মাস্টার মশাই।
আমাকে লুকিয়ে আমারই মায়ের কাছে আমার নামে বদনাম করছিস? এত সাহস তোর? কলেজে উঠি এই অবস্থা, তাহলে ভার্সিটিতে উঠলে তো আমাদের মানুষ বলেই গণ্য করবি না। নিজের ঠিক পেছন থেকে জাঙ্কুকের কণ্ঠ শুনে তীর গলা শুকিয়ে যায়। সে যখনই জাঙ্কুকের একটু বদনাম করে খচ্চরটা কোথা থেকে উদয় হয়ে পেছন পেছন এসে তা শুনে ফেলে। তে পেছন ফিরে তাকালে জাঙ্কুকের দুখানা জ্বলন্ত চোখের সাথে চোখাচোখি হতেই তে চোখ নামিয়ে জিহবের পিছনে গিয়ে দাঁড়ায়। জিহব পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম হাসি হেসে বলে, বাবা তুই কাজ ফেলে নেমে এলি কেন আবার? নামতে বাধ্য হয়েছি মা। কফির মগটা যে রেখে এসেছিস সে খেয়াল আছে তোর? আমাকে কি তোর চাকর মনে হয় যে তোর অসম্পূর্ণ কাজগুলো আমি শেষ করব? তে নিজের জিহ্বায় নিজেই কামড় বসায়। সে একেবারেই ভুলে গিয়েছিল। তারপর একটু সাহস গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাইয়া, আর হবে না। এরপর থেকে আমি খেয়াল রাখবো। জাঙ্কুক একটু এগিয়ে যায় তীর দিকে। এতে তে তার মা মনের আঁচলটা খামচে ধরে। আর কি যেন বললি মাত্র? আমি বদ মেজাজি মাস্টার মশাই? না মানে আসলে কি হচ্ছে এসব জাঙ্কুক? মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? বাচ্চা মেয়ে, কি বলতে কি বলেছে এত কিছু ধরতে নেই। জিহবের মুখ ঝামটা শুনেও জাঙ্কুকের টেস্ট কমে না। ঠিকই তেকে জিহবের পেছন থেকে বের করে নিয়ে নিজের রুমে চলে যায়। সজোরে দরজা আটকে তের দিকে সে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। ভাইয়া এভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? সরি, আর আপনাকে মাস্টার মশাই বলবো না, প্লিজ এবার যেতে দিন। তের কাছে এসে জাঙ্কুক ওর দিকে একটু ঝুঁকে পড়ে। এতে জাঙ্কুকের উত্তপ্ত শ্বাস তের ঘাড়ে এসে পড়ে। এক অজানা শিহরণ বয়ে যায় তার সারা শরীরে। জানিস মাস্টার মশাইরা তাদের অবাধ্য স্টুডেন্টদের সাথে কি করে? তে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক একটু মুচকি হেসে নিজের স্টাডি টেবিল থেকে একটা স্টিলের স্কেল নিয়ে আসে। হাত পাত তে পাথরের মতো দাঁড়িয়ে আছে, প্রতিবাদও করে না, মাফও চায় না। তের এই অনার অবস্থা দেখে জাঙ্কুক জোর করে তের একটা হাত নিজের কাছে টেনে বেশ কয়েকটা বাড়ি মারে তের হাতে। দুধে আলতা চামড়ায় লম্বা লম্বি কয়েকটা লাল দাগ ফুটে ওঠে। অসহ্য যন্ত্রণায় তের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেও সে মুখে কোনো শব্দ করে না। গঙ্গানির আওয়াজ পেলে হয়তো জাঙ্কুকের অত্যাচার আরও কয়েক গুণ বেড়ে দিতে পারে। আর এই ভয়ে তে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক এক সময় হাত থেকে স্কেলটা ফেলে দেয়। তারপর যে হাত দিয়ে সে তেকে আঘাত করেছে সেই হাত দিয়ে দেয়ালে সজোরে কয়েকটা ঘুষি মারে। এতে জাঙ্কুকের হাতের চামড়া কেটে রক্ত পড়তে থাকে। তে দ্রুত জাঙ্কুকের আহত হাতখানা নিজের কাছে নিয়ে বলে, পাগল হয়ে গেছেন ভাইয়া, এসব কি করছেন? তে নিজের ওড়না দিয়ে জাঙ্কুকের হাতখানা পেঁচিয়ে দ্রুত পায়ে ফার্স্ট এইড বক্সটা আনতে যায়। কিছুক্ষণ পর ফার্স্ট এইড বক্স নিয়ে এসে তুলা দিয়ে চেপে রক্ত পড়া বন্ধ করতে থাকে তে। তের কাজের ফাঁকে জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হালকা বাতাসে তের চুলগুলো দোল খাচ্ছে, সেই সাথে ওড়না না থাকায় তের উন্মুক্ত বুক বড়ই আকর্ষণীয় লাগছে। জাঙ্কুকের কাছে কেমন একটা ঘোর লাগা কাজ করছে তার চোখে মুখে। এক সময় জাঙ্কুক তের গালে হাত দিয়ে তাকে নিজের কাছে তাকাতে বাধ্য করে। জাঙ্কুকের এমন ব্যবহার তের কাছে একদম নতুন। জাঙ্কুক তের খুব কাছে চলে আসে, নিজের ঠোঁট জোড়া তের ঠোঁটের সাথে জুড়ে দিয়ে গভীর চুম্বনে লিপ্ত হয়। তে প্রথমে নিজেকে ছাড়ানোর ভীষণ চেষ্টা করে, কিন্তু না পেরে ওঠায় এই ব্যর্থ চেষ্টা ছেড়ে দেয়। প্রায় কয়েক মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কেন জানি তের ভীষণ খুশি লাগছে মনে। তার ভালোবাসার মানুষও তাকে ভালোবাসে, তা না হলে কেন সে স্পর্শ করবে এইভাবে? তে চঞ্চল নয়নে জাঙ্কুকের দিকে একবার তাকায়। গায়ের রং শ্যামলা হলেও লোকটা দেখতে এক কথায় মারাত্মক। জাঙ্কুক কিছু না বলে বিছানা থেকে উঠে কিছু টাকা এনে তের দিকে ছুঁড়ে মারে। এতে তের মুখে হাসি মুহূর্তেই বিলিয়ে যায়। তে অবাক হয়ে একবার জাঙ্কুকের দিকে আর একবার টাকার দিকে তাকাচ্ছে। এগুলো কিসের টাকা ভাইয়া? আর আমাকেই বা কেন দিলেন? আমার হাতে ব্যান্ডেজ করার জন্য আর আমার একটু চাহিদা মেটানোর জন্য। তোর এই পারিশ্রমিক ভাবিস না আমি তোর প্রতি দুর্বল, তাই তোকে কাছে পেয়ে তোকে চুমু খেয়ে বসেছি। যৌবনে
এমন একটু একটু ভুল হতেই পারে। এখন এই টাকাগুলো তোল আর ভুলে যা আমাদের মধ্যে যা কিছু হয়েছে। তের চোখ পানিতে ভরে ওঠে। সে তো ভেবেছিল এটা জাঙ্কুকের ভালোবাসার স্পর্শ, কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণটা উল্টো। তে চুপচাপ চলে যেতে নিলে পেছন থেকে আবারও জাঙ্কুকের ডাক পড়ে, কাল আমার কয়েকজন বন্ধু আসবে বাসায়। যদি দেখি তুই তাদের সাথে ঢলাঢলি করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম। অবশ্য তোর মতো মেয়েদের তো এসবই কাজ। যাই হোক, ঘর থেকে কাল এক পাও বের করবি না। তেজ চোখের পানি ফেলতে ফেলতে জাঙ্কুকের রুম থেকে বিদায় নেয়। বাথরুমে শাওয়ার ছেড়ে মেঝেতে বসে অজর ধারায় কাঁদছে। শাওয়ার থেকে পড়া পানির ফোঁটা কাপড় ভেদ করে তার শরীরকে ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। বুকের মাঝে অদ্ভুত এক জ্বলন্ত অগ্নিকুণ্ড তার ভেতরটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। পানিতেও যেন তা নিভছে না। এক সময় তেজ শ্বাস ভারী হয়ে আসে, দৃষ্টি ঝাপসা হয়ে একটু একটু করে চেতনা হারাতে থাকে। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে তে অস্পষ্ট সুরে বলে, একটু ভালোবাসা চাওয়ার বদলে একরাশ অপমান আর যন্ত্রণাই কি আমার প্রাপ্য ছিল? আমাকে কি ভালোবাসা যায় না? এতটাই অভাগী হয়ে জন্মেছি, তখন বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়। অরগাছার মতো জীবন আমিও চাই না। কিছুক্ষণ পর তে মেঝেতে পড়ে যায়। তার চোখের পানিগুলো শাওয়ারের পানির সাথে মিলিয়ে একাকার হয়ে যায়। রাত ঠিক 9টা। পরিবারের সকলে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার সারছে। জিহাব আর কাজের মেয়ে ঝুমুর তাদের খাবার পরিবেশনে ব্যস্ত। তবুও ক্ষণে ক্ষণে জিহাব সিঁড়ির দিকে তাকাচ্ছে। সেই যে জাঙ্কুক তেকে উপরে নিয়ে গেল, তারপর থেকে মেয়েটাকে দেখতে পায়নি জিহাব। মনের ভেতর এক অজানা ভয় কাজ করছে। তার ছেলের রাগ সম্বন্ধে তার ধারণা পাকাপোক্ত, আর তের বেলায় তো তা রাগের অন্ত থাকে না। কে জানে মেয়েটার সাথে জাঙ্কুক কি করেছে। জিহাব যে জাঙ্কুকের কাছে তের খবরটা জানতে চাইবে তার কোনো উপায় নেই। সকলের খাওয়া শেষ হলে বাড়ির সদস্যরা নিঃশব্দে যার যার রুমে চলে যায়, যেন এতটুকুই তাদের দায়িত্ব। সারাদিনেও কেউ কারো খবর না রাখলেও রাতের খাওয়াটা তারা একসাথে খায়। এতে ভাইদের মধ্যে কথাবার্তা না হলেও মুখ দর্শন তো হয়। ঊনবিংশ শতাব্দীতে এই অনেক। একই ছাদের নিচে থাকছে, একই টেবিলে বসে রাতের খাবার আহার খাচ্ছে। এতে ভ্রান্তিত্ব বোধ তৈরি না হলেও তারা যে এখনো বেঁচে আছে সেটা নিজ চোখে দেখতে পায়। এই পরিবারের বড় ছেলে হচ্ছে সুকা, জাঙ্কুকের বাবা, আর ছোট ছেলে হচ্ছে জিন। তার এক ছেলে আর এক মেয়ে রয়েছে। বাড়িতে ছোট বোন থাকা সত্ত্বেও সব কাজ জিহকে করতে হয়, কারণ ছোট জন একজন ডাক্তার। বছরের বেশিরভাগ সময় তাকে শহরের বাইরে নয়তো দেশের বাইরে থাকতে হয়। তাই ছোট থেকেই তার দুই বাচ্চা কাচ্চা জিহবের কাছেই মানুষ। জাঙ্কুক একটু ঠান্ডা পানি খেয়ে গলা ভেজানোর জন্য রান্নাঘরে গেলে জাঙ্কুক তাকে ডাক দেয়, কিছু বলবে মা? জাঙ্কুক, তে কোথায়? তে কোথায় সেটা আমি কি করে বলবো? আমি কি আর বডিগার্ড যে ওর প্রতিটা গতিবিধি আমি পর্যবেক্ষণ করব? তুই তো মেয়েটাকে টেনে নিয়ে গেলে নিজের রুমে। মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করিস না বাবা, এটিম মেয়ে। মা বাবাকে হারিয়ে আমাদের কি আপনজন করে নিতে চাচ্ছে মেয়েটা। তাও যদি তোরা মেয়েটাকে তাচ্ছিল্য করিস, মেয়েটা কোথায় যাবে বলতো? এই তো আর কটা দিনই তো থাকবে তোদের বাসায়। কলেজটা শেষ করুক, তারপর একটা ভালো ছেলে দেখে তের বিয়ে দিয়ে দেব, যে ওকে যত্নে রাখবে আর তোদের জ্বালাবে না। মেয়েটাকে এই কয়টা দিন একটু শান্তিতে থাকতে দে, একটু ভালো ব্যবহার কর ওর সাথে। জিহবের তের অন্য জায়গায় বিয়ে দিবে শুনে জাঙ্কুকের মাথায় রাগের আগুন জ্বলতে থাকে। হাতে থাকা ঠান্ডা পানির বোতলটা নিচে মেঝেতে আছাড় মারে। তার মানে তুমি ওর মাথায় বিয়ের ভূত ঢুকিয়েছো। কলেজ পাস করতে পারলো না আর এখনই বিয়ের চিনতে? ভালোই রসতলে নিয়ে যাচ্ছ মেয়েটাকে। এমনি তো ও অরুণচণ্ডী, তোমার লাইফে আরও কয়েকটা শিং গজাচ্ছে। তো কি করব? তোদের ভরসায় রেখে যাব? আমি বেঁচে থাকতেই তোদের থেকে ওকে আগলে রাখতে পারি না, আর আমি মরলে তো মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে আসবি। বাবার ভালো গুণগুলো নিতে শেখ, খারাপ গুণগুলোকে আয়ত্ত করবি না জাঙ্কুক। জাঙ্কুক মায়ের কথার পিঠে আর কোনো কথা বলে না, রাগে বড় বড় কদম ফেলে সেখান থেকে চলে যায়। দোতলায় উঠে
তের ঘরের দরজায় কয়েকবার টোকা দেয় জাঙ্কুক, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় এবার জাঙ্কুকেরও দুশ্চিন্তা হতে শুরু করে। এক ধাক্কায় ঘরের দরজা খুলে সে ভেতরে তেকে দেখতে পায় না। এই সময় তার কানে ভেসে আসে পানি পড়ার শব্দ, তার মানে তে বাথরুমে আছে। এবার জাঙ্কুক কিছুটা নিশ্চিন্ত মনে বিছানায় বসে তের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও তে বাইরে বের হয় না। এদিকে এখনো পানি পড়েই যাচ্ছে। ব্যাপারটা ভাবায় জাঙ্কুককে। এবার সে বিছানা ছেড়ে বাথরুমের দরজায় ধাক্কা দিতে থাকে। তে, এখনই দরজা খোল। দরজা আটকে কি প্রমাণ করতে চাচ্ছিস যে আমি তোর উপর নির্যাতন করি? তে, দরজা খোল বলছি। জাঙ্কুকের মনে আবারও ভয়গুলো ডানা বাঁধতে থাকে। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সে দরজায় লাথি মারে। এতে দরজার ছিটকানি খুলে গেলে জাঙ্কুক ভিতরে প্রবেশ করে দেখতে পায় তের অচেতন দেহ ভেজা মেঝেতে পড়ে আছে। জাঙ্কুকের চক্ষু চরক গাছ। তাড়াতাড়ি করে তেকে পাজা কোলে করে সে বিছানায় শুয়ে দেয়। ভেজা কাপড় পরে থাকায় তের শরীর দেখা যাচ্ছে। এই সময় যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য তার কাপড়হীন শরীর কল্পনা করা সহজ। জাঙ্কুক এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে। ভেজা কাপড়গুলো চেঞ্জ করা দরকার, কিন্তু এখন কাকে ডাকবে সে? জাঙ্কুক কোনো উপায় না পেয়ে তের একটা ওড়না নিজের চোখে বেঁধে নেয়। তারপর নিজ হাতে তের ভেজা কাপড়গুলো খুলে বিছানার চাদর দিয়ে তার নগ্ন শরীরটাকে আবৃত করে দেয়। তা না হলে সেও হয়তো নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে তের অপূরণীয় ক্ষতি করে দিবে। চোখের বাঁধন খুলে জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিজের অজান্তেই তের চুলগুলো চোখ থেকে সরিয়ে দেয়। কি অমায়িক মায়াবী চেহারা, যেন এক পরী ঘুমিয়ে রয়েছে শুভ্র বিছানার উপর। জাঙ্কুক না চাইতেও তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর তের কপালে এক গভীর চুমু খেয়ে বলে, তোর অজান্তে তোকে স্পর্শ করেছি, মাফ করে দিস। এই অধম মনটাকে যে আমি আর বেঁধে রাখতে পারছি না, সে তোর মাঝে বিলীন হয়ে গেছে বহু আগেই। রুক্ষতা প্রকাশ করে তোকে ব্যাপারটা বুঝতে না দিলেও দিনে দিনে তোর জন্য পাগল হয়ে পড়ছি। শীঘ্রই তোকে আমি নিজের করে নেব, একান্ত আমার তুই। জাঙ্কুক তেকে নিজের থেকে ছাড়িয়ে চলে যেতে নিলে অচেতন তে নিজের অজান্তেই জাঙ্কুককে জড়িয়ে ধরে। এতে জাঙ্কুক মুচকি হেসে তের কপালে একখানা চুমু এঁকে দেয়। তবে একটা বিষয়, তখন জাঙ্কুকের মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন জানি তার মনে হচ্ছে তের দেহের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। যে পরিমাণে সে পানিতে ভিজেছে তাতে জ্বর আসাটাই স্বাভাবিক। জাঙ্কুক তেকে একটা জ্বরের ঔষধ খাইয়ে তার পাশে বসে থাকে। ল্যাম্পের মিষ্টি আলোয় ছেয়ে গেছে তের সম্পূর্ণ মুখ। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে আনমনে তাকিয়ে থেকে বলে, ভাগ্য ভালো যে তোকে পেয়েছি, নয়তো ওসব ডাবল টাইমিং করা মেয়েদের স্পর্শ গায়ে লাগতো। ব্যাপারটা ভালো হতো না। তুই আমার পবিত্রতা, তবে ছুঁয়ে আমার অবিশুদ্ধ মনটা পবিত্র হয়। কালকে একটু কঠোর হতে হবে আমাতে, নয়তো তুই আমার শাসন মানবি না। আমি চাই না তোকে অন্য কেউ দেখুক, তুই শুধু আমার চোখের সামনেই থাকবি। ভোরের আলো ফুটলে পৃথিবী এক নতুন দিনের সাক্ষী হয়। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয় পরিবেশ। এই সময় তে তার আধো আধো ঘুম থেকে জেগে ওঠে। সদ্য ঘুম ভাঙায় তার বর্তমান অবস্থা, পরিস্থিতি কিংবা সময় কিছুই বুঝে উঠতে পারে না। কিছুটা সময় অতিবাহিত হলে তার মনে পড়তে থাকে কালকের ঘটনাগুলো। তে নিজের দিকে তাকিয়ে দেখে তার অর্ধনগ্ন শরীর চাদরে ঢাকা। কিন্তু এ কি করে হতে পারে? সে তো বাথরুমের মেঝেতে বসেছিল, তবে তাকে এখানে আনলো কে? কেই বা তার ভিজে কাপড়গুলো চেঞ্জ করলো? নিজেকে বারবার প্রশ্ন করেও যখন উত্তর মেলে না, তখন তে ধরে নেয় সেই হয়তো এগুলো করেছে। ঘুমের ঘরে থাকায় ঠিক মনে পড়ছে না। তে বিছানা থেকে উঠে এক সেট শুকনো জামা পরে নেয়। তারপর রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে যায়। যেহব তেকে দেখতে পেয়ে বলে, দিনে দিনে বড় বাদর হচ্ছিস তুই। কার রাতে না খেয়ে ঘুমিয়ে পড়লি? বলি আমাকে চিনতে হয় না? মা হয়েছি তো, তাই আমার তো জ্বালা। এখন চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর। তে কিছু বলে না, মাথা নিচু করে যেহবের কথাগুলো শুনে তারপর খাবার টেবিলে বসে খাবার খেতে থাকে। কেন জানি তার কথা বলতে ইচ্ছে করছে না। হয়তো মনের সব কথা
ফুরিয়ে গেছে তার। তের এমন নিশ্চুপ অবস্থা ঠিকই জেহবের চোখে পড়ে। তিনি একটা চেয়ার টান দিয়ে তাতে বসে ভালো করে দেখতে থাকে তেকে। চোখ নিচু করে খাচ্ছে তে। জিহাবের মনে একটা ভয় কাজ করতে থাকে। তে তাকাতো আমার দিকে। তে চায় না, শুধু দাঁত আর জিহ্বা নাড়িয়ে মুখের খাবারগুলো গিলতে থাকে। জিহাব এবার নড়ে চড়ে বসে, তের গালে হাত দিয়ে নিচের দিকে তাকাতে বাধ্য করে। চোখগুলো ফোলা কেন? কেঁদেছিস নিশ্চয়ই? না, কাঁদিনি, অ্যালার্জি হয়েছে। তে তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শিখে গেছিস? আমি কি এতটুকু বুঝি না কোনটা অ্যালার্জি আর কোনটা কান্না? ছাড়ো আমায়। একদিন কাঁদলে কেউ মারা যায় না, এমনি তো মরণ আমার কপালেই নেই। যেসব বুঝতে পারে তের মনটা ভালো নেই, তাই এখন বকলে হিতে বিপরীত হয়ে যাবে। যেহব একটু হাসির চেষ্টা করে বলে, আজকে তো বাসায় মেহমান আসবে, যা গিয়ে তৈরি হয়ে নে। ওরা এসে পড়লো বলে। তে অভিমানের দৃষ্টিতে চেয়ে বলে, মেহমান আসলে বা আমার কি? তোমার জল্লাদ ছেলে তো বললোই যে তাদের সামনে আমার যাওয়া নিষেধ। আমাকে আজ সারাটা দিন ঘর বন্দি হয়ে কাটাতে হবে। জাঙ্কুকের কথা ছাড়, আমি বলছি তুই বের হবি, সাজবি, ঘোরাঘুরি করবি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে যা, তৈরি হয়ে নে। খুশিতে তের চোখ জল করে ওঠে। সত্যি বলছো মামুনি? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আরে খাবারটা শেষ করে যা। তে জিহাবের কথায় কান না দিয়ে এই দৌড়ে উপরে উঠে যায়। সে খুশিতে এতটাই মগ্ন যে জাঙ্কুক যে আসছে সেটা সে দেখতেই পায় না। জাঙ্কুকের সাথে জোরে ধাক্কা খায় এতে। তে পড়ে যেতে নিলে জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে ফেলে। উট পাখির মতো এলোমেলো ভাবে দৌড়চ্ছিস কেন? আমাকে মার্ডার করার ধান্দা? আমি পচা মানুষ, মেরে হাত বন্ধ করতে চাই না। মারলে সুদর্শন সুপুরুষকে মারবো, আপনাকে মারতে যাবই বা কেন? কি বললি? আমি সুদর্শন নই? তাহলে কে সুদর্শন? আমার স্বপ্নের পুরুষ। এই বলে তে আরেকটা ছুট লাগায়। জাঙ্কুক এদিকে রাগে গজগজ করতে করতে বলে, এই স্বপ্নের পুরুষও আছে? ডানা গজিয়েছে খুব, না কাটলে পাখি উড়াল দিবে। তে একটা বেগুনি রঙের ড্রেস পরেছে, খোলা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, অনেক সুন্দর লাগছে তাকে। ওড়নাটা ঠিক করে তে একবার আয়না তাকায়। সবাই বলে সে নাকি তার মায়ের মতোই সুন্দর হয়েছে। আজ সত্যি নিজের চেহারায় মায়ের মুখটা যেন ভেসে উঠছে। গুনগুন করতে করতে তে পেছনে চাইলে দেখে জাঙ্কুক দরজায় হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। ভয়ে তের গলা শুকিয়ে গেছে। জাঙ্কুক ভাইয়া, আপনি? তে তুতলি কথাটা বলতে থাকে। কোথাও যাচ্ছিস নাকি? না মানে এই আর কি। নিচে যাচ্ছিস বুঝি? কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? আমি কি গল্পের নায়কের মতো বোকা নাকি যে তুই গিয়ে একজনের কোলের উপর পড়বি, সেটা দেখে আমি রেগে মেগে তোকে রুমে বন্দি করে শাস্তি দেব? আমি জাঙ্কুক, আগে ভাগি টের পেয়ে যাই তোর পরবর্তী পদক্ষেপ। তে আমতা আমতা করে কিছু বলতেই যাবে, ঠিক তখনই জাঙ্কুক তের হাতটা ধরে হ্যাঁচকা টানে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। আর একটা হাত তের চুলগুলোতে হাত বোলাতে বোলাতে বলে ওঠে, তোকে দেখার অধিকার শুধুই আমার, সেটা হোক সাজার পরে কিংবা আগে। অন্য পুরুষের সামনে নিজেকে প্রদর্শন তোর জন্য দণ্ডনীয় অপরাধ। জাঙ্কুকের কথায় তের মনে খানিক অভিমান জমে। নিজেকে জোর করে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে বলে, আমার প্রতি আপনার এত অধিকার বোধ কবে থেকে জন্মালো ভাইয়া? আমি তো এতিম, যাকে দেখলে আপনার গা ঘিন ঘিন করে, সহ্য হয় না আমাকে। তাহলে আজ কি হলো আপনার? দূর দূর করে তাড়িয়ে দেওয়ার বদলে কাছে টেনে নিচ্ছেন যে। তুই কি আমায় বুঝিস না তে? আমি কি চাই সবই কি তোর কাছে অজানা? হ্যাঁ, সবই আমার কাছে অজানা। আমি কিছুই জানতে চাই না, দরকার নেই আমার আপনাকে। চলে যান আপনি আমার জীবন থেকে। যাব না আমি। কি করবি করে নে। তের রাগ তখন চরম সীমায়। এমতো অবস্থায় রাগ ওঠায় স্বাভাবিক। জীবনে যে তাকে নিজের কাছে আসতে দেয়নি, কাছে গেলে নাক ছিটকিয়েছে, আজ হঠাৎই কেন এত ভালোবাসা উতলে উঠলো? জাঙ্কুক তো কখনোই তের ভালোবাসার দাম দেয়নি তার অপ্রকাশিত অনুভূতিগুলোর মর্যাদা। তাহলে এবার তেও দিবে না? তার যা মন চায় সে তাই করবে। তে অত শত না ভেবে হন হন করে রুমের বাইরে চলে যায়। জাঙ্কুকের চিৎকার করে ডাকার শব্দ তার কানে গেলেও
তে পিছন ফিরে তাকায় না। ক্রোধে যেন তার চোখ অন্ধ হয়ে গেছে। তাই হয়তো জলজ্যান্ত এক মানুষকে তার সামনে থাকার পরও তে তাকে দেখতে পায়নি। সজোরে ধাক্কা লাগার কারণে তে আর অচেনা ছেলেটি মেঝেতে পড়ে যায়। ব্যথার ফলে তের ঘোর ভাঙে। ভুলটা যে তারই সেটাও বুঝতে পারে। তাড়াতাড়ি করে মেঝে থেকে উঠে তে ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, সরি ভাইয়া, আমি আসলে দেখতে পাইনি। ব্যথা পেয়েছেন মনে হয় অনেক, দুঃখিত, মাফ করবেন। হঠাৎই এক মায়াবী কণ্ঠ শুনে ছেলেটা তেয়ের দিকে তাকায়। অদ্ভুত সুন্দর মেয়ে, যার রূপ বর্ণনা করা দেয়। রূপের সৌন্দর্য অন্যান্য সুন্দরী রমণীর মতো নয়। তার চেহারায় অনেক খুঁত থাকলেও যেন খুঁতগুলোই তাকে নিখুঁত করে তুলেছে। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর ছেলেটা তের হাত ধরে উঠে দাঁড়ায়। চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা কণ্ঠে বলে, না না ঠিক আছে। চলতে ফিরতে এমন একটু আধটু হয়েই থাকে। আমি সবিন, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম। তে নিজের নামটা বলতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে এক শক্তিশালী পুরুষালী কণ্ঠ বলে উঠল, ওর নাম তে। মুহূর্তের মাঝে তে বুঝে যায় তার পেছনে তার জম জাংকুক দাঁড়ানো। কিছুক্ষণ আগে সাহসিকতার সাথে জাংকুকের মুখে মুখে তর্ক করলো, এখন ভয়ে তার বুক কাঁপছে। আরে দোস্ত, কখন থেকে খুঁজছি তোকে, কোথায় ছিলি? আর উনি তোর কে হন? তে আমি ওনার ছোট বোন। তে তড়িঘড়ি করে উত্তর বসিয়ে দেয় জাংকুকের কথার পিঠে। জাংকুক এতে তের দিকে কটমট করে তাকালো। তে গায়ে লাগায় না, বরং বিস্তর হাসি হেসে তার গায়ের জ্বালা বাড়িয়ে দেয়। অনেক সুন্দর দেখতে তোর বোনকে, আমার সাথে বিয়ে দিয়ে দে, কোনো যৌতুক নিব না। সবিন ফিসফিসিয়ে জাংকুকের কানে কানে এই কথাগুলো বলে। এতে জাংকুকের রাগের পরিমাণ আরো বেড়ে যায়। তবুও নিজেকে সংযত করে চাপা গলায় তেকে বলে, রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য কফি বানিয়ে আন যা। তে বাধ্য মেয়ের মতো রান্নাঘরের দিকে পা বাড়ায়। চলে যেতে দিলি কেন তোর বোনকে? আর একটু থাকতো, একটু দেখতাম প্রাণ ভরে। শালার পুত, নজর ঠিক কর, ও আমার বোন হয় না, হবু বউ হয়। আর তোর হবু ভাবি আমার সাথে রাগ করেছে, তাই আমার বোন বলে পরিচয় দিয়েছে। রাগ করলে বউ বোন হয়ে যায়? আলবাদ হয়ে যায়, তুই বুঝবি না। জীবনেতে একটাও রিলেশন করিসনি, বুঝবি কি করে? তোর মতো কতগুলো শেয়ালের জন্যই তো করতে পারি না। কাউকে পছন্দ করলেই টেনে নিয়ে চলে যাস। উফ, প্রেমের ব্যাপারে তোর ভাগ্য অনেক খারাপ সবিন। প্রেমের আশা ছেড়ে বিয়ে করে নে, তা না হলে বউ জুটবে না। বাড়ির কাজ সারতে সারতে আজ একটু দেরি হয়ে গেছে। বলতে গেলে এখন অনেক রাত। তে ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। হালকা বাতাস তাকে স্পর্শ করে চলে যাচ্ছে। মন যতই খারাপ থাকুক, প্রকৃতির কাছে এলে তের মন ভালো হতে বাধ্য। একমাত্র প্রকৃতি তাকে বোঝে, না হলে পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। তারা কেবল তেকে ব্যবহার করে, কেউ ব্যতিক্রম নয় তার এই ভাবনায়। হঠাৎ ছাদের দরজা বন্ধ হওয়ার শব্দ কানে এলে তে ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকায়। অগ্নি মূর্তি জাংকুককে দেখে সে বিস্মিত হয় না, কারণ সে এটা আগেই ধারণা করেছিল। জাংকুক তের কাছে এসে বলে, এক্ষুনি ছাদের দেয়ালের উপর উঠে দাঁড়া। দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেলে? কেউ তো আমাকে ধরার মতো নেই, তোকে দাঁড়াতে বলেছি আমি, দাঁড়া। তে কোনো কথা বাড়ায় না। জাংকুকের কথা মতো অতি কষ্টে দেয়ালের উপর উঠে দাঁড়ায়, কিন্তু কয়েক ইঞ্চির দেয়ালে ব্যালেন্স করে দাঁড়াতে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভাই, আমার হাতটা ধরেন, না হলে আমি পড়ে যাব। জাংকুক কোনো কথা না বলে তের পা জড়িয়ে তাকে কাঁধের উপর ফেলে সোজা হাঁটা দেয়। তে তো নামার জন্য অধৈর্যের মতো হাত পা ছোড়াছড়ি করছে। কোথায় নিয়ে যাচ্ছে? নামায়, নামান বলছি, গেলেই দেখতে পারবি। জাংকুক চিলে কোঠার ঘরে পা রাখতেই তে হকচকিয়ে ওঠে। সারা জীবন অবহেলায় পড়ে থাকা ঘরটিকে কেউ অপূর্ব বিন্যাসে সাজিয়েছে। চারদিকের ধুলা, অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করা, তারপর মোমবাতি আর গোলাপের পাপড়ি দিয়ে সাজাতে মানুষটার কষ্ট কম হয়নি। তে বুঝতে পারলো অন্ধকার রুমে একমাত্র আলোর উৎস মোমবাতিগুলো। তে অবাক চোখে চারদিকে পর্যবেক্ষণ করার পর জাংকুকের দিকে তাকায়। জাংকুক একটু মুচকি হাসি দিয়ে তেকে কোল থেকে নামায়। তারপর তের কানের কাছে মুখ বাড়িয়ে বলে ওঠে, পছন্দ হয়েছে? তে তখনও বিস্ময়ের শীর্ষে। জাংকুক তার জন্য এসব করেছে? এতদিন তো তে শুধু গল্পে পড়েছে,
যখন পড়েছে তখন দীর্ঘশ্বাস ছেড়ে ভেবেছে, ইস, আমার জীবনেও যদি এমন একটা মুহূর্ত আসতো। আজ স্বয়ং সেই মুহূর্ত তার জীবনের দরজায় কড়া নাড়ছে। এসব কি আপনি করেছেন? জি ম্যাডাম। কার জন্য? আমার হবু বউয়ের জন্য। জাঙ্কুকের মুখ থেকে হবু বউ শব্দটা বের হওয়ার সাথে সাথে তীর মুখে অন্ধকার ছেয়ে যায়। চোখ পানিতে টলমল করতে থাকে। মনে হয় এই বুঝি টুপ করে 1-2 ফোঁটা গড়িয়ে পড়বে তার গাল বেয়ে। তে মুখটা অন্যদিকে নিয়ে শান্ত কণ্ঠে বলে, ও তাই তো, এত সাজসজ্জা তো কোনো ভাগ্যবতীর কপালে জুটবে। আমার তো ভাগ্যটাই খারাপ। আমাকে এনেছেন কেন এখানে? তাকে নিয়ে আসবেন। আমাকে এগুলো দেখে লাভ কি? তের অভিমানী সুরে জাঙ্কুকের মনকে দোলা দেয়। তের কথায় কথায় রাগ করার অভ্যাসটা জাঙ্কুকের ভীষণ পছন্দ। এক গাল হেসে তের 2 কাঁধে হাত রেখে বলে, চোখে চোখ রেখে কথা বলতে হয়, জানিস না? আদব কায়দা শিখিসনি নাকি? তে সেই মুহূর্তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এই নিন, তাকালাম আপনার দিকে। এখন বলুন, কি বলবো? কেন আনলেন এখানে আমাকে? এমনি ইচ্ছে হয়েছে তাই এনেছি। তের গাল জ্বলে যাচ্ছে রাগে। জাঙ্কুক যদি বয়সে তার থেকে বড় না হতো তাহলে আজ তের হয়ে বেধড়ক মার খেত জাঙ্কুক, কিন্তু বয়সের কারণে আজ সে বেঁচে গেল। তে নিজের কাঁধ থেকে ঝাড়া দিয়ে জাঙ্কুকের হাত সরিয়ে বলে, থাকুন আপনি আপনার হবু বউকে নিয়ে, আমাকে এসব আদিক্ষিতার মাঝে জড়াবেন না। এই বলে তে চলে যেতে নিলে জাঙ্কুক ওর হাত ধরে ফেলে। তারপর এক হেঁচকা টানে নিজের বুকের সাথে তেকে মিশিয়ে নেয়। জাঙ্কুকের ঘনিষ্ঠ স্পর্শ পেয়ে তের মন আরো কিছুটা অশান্ত হয়ে পড়ে। এই বুকে সে ছাড়া অন্য কোনো নারী মাথা রাখবে না, রাখতে পারে না। তে এবার হাউমাউ করে কাঁদতে শুরু করে। আপনি অনেক খারাপ জাঙ্কুক ভাইয়া, অনেক অনেক খারাপ। আমাকে একটু বুঝেন না, শুধু আমাকে কষ্ট দেন। অস্পষ্ট শব্দগুলো বুঝতে জাঙ্কুকের বেশি সময় লাগে না। তেকে সোজা করে দাঁড় করিয়ে জাঙ্কুক তার আঙুল দিয়ে তীর ঠোঁটের উপর চেপে ধরে। আর একটা কথাও না, আজকে রাতটা আমি তোর কাদার শব্দ শুনে নষ্ট করতে চাই না। তোর ঠোঁট দিয়ে আর শুধু আমার নাম বের হবে, আর কিচ্ছু না। মানে? জাঙ্কুক তার পকেট থেকে একটা ছোট বক্স বের করে, আংটির বক্স। তারপর সেটি খুলে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমায় বিয়ে করবি তে? তে নিজের চোখ কানকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি দেখছে নাকি সবই মোহ? জাঙ্কুক নিজে তাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে চাইছে। তে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জাঙ্কুক ভাইয়া। ভাইয়া না, জাঙ্কুক বল, বল বিয়ে করবি? তের কাছে এখনো মনে হচ্ছে সে সবকিছু স্বপ্ন দেখছে। জাঙ্কুক তের কোনো উত্তর না পেয়ে বলে উঠল, বেশি সময় নিস না, তুই না চাইলে অন্য মেয়ে খুঁজে দেখতে হবে। আফটার অল আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তখন তের হুঁশ ফিরল, করবো করবো, আপনি কি করব? আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আরে হতচ্ছাড়ি আনরোমান্টিক মেয়ে, জড়িয়ে ধরে বলতে হয় জানিস না? তাড়াতাড়ি জড়িয়ে ধর আমায়। আর হ্যাঁ, চুমু খেতে ভুলিস না। তে সাথে সাথে জাঙ্কুকে জড়িয়ে ধরে চুমু খায় জাঙ্কুকের গালে। আরে গালে না, ঠোঁটে। না, আমার লজ্জা করে। তে যা বলছি তাই কর। তে লজ্জা পায় জাঙ্কুকের কথা শুনে। পরক্ষণে নিজের লজ্জা দমিয়ে একটু সময় নিয়ে জাঙ্কুকের ঠোঁটে চুমু খায়, কিন্তু সরে যাওয়ার আগেই জাঙ্কুক তের কোমর জড়িয়ে গভীর চুম্বনে ডুবে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। দুজনে এখন শ্বাস নিতে ব্যস্ত। জাঙ্কুক খানিকটা নেশা ভরা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে বলে, তে, আমার না ইয়ে পাচ্ছে। এই ইয়েটা আবার কি? বাসর আর কি? আমরা অবিবাহিত। বিয়ের আগে কি সব যাতা বলছেন? চল না, আজ রাতেই বিয়েটা সেরে ফেলি, তারপর বাসরও। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। অনেক কষ্টে এতদিন নিজেকে চেপে রেখেছি। কখন কোন অঘটন ঘটিয়ে ফেলি পরে কিন্তু আমার কোনো দোষ নেই। অতঃপর এক প্রকার জোর করি তেকে কাজে অফিসে নিয়ে যায় জাঙ্কুক। পাশাপাশি বসে আছে জাঙ্কুক আর তে, আর সামনে কাজী। তের হাতটা জাঙ্কুক শক্ত করে ধরে রেখেছে, যেন কোনো মতেই সে পালাতে না পারে। এতটা জোরে চেপে ধরায় তে ব্যথা পায়। সেটা কানে কানে জাঙ্কুককে জানালেও জাঙ্কুক পাতা দেয় না, একেবারে
কাজের বিয়ে পড়ানো শেষ হলে তবেই তেকে জাঙ্কুক ছাড়বে, না হলে তের উপর বিশ্বাস নেই বিয়ের মাঝে হুট করে দাঁড়িয়ে হয়তো বলবে, জাঙ্কুক ভাইয়া কাউকে না জানিয়ে আমি তোমাকে বিয়ে করব না। কাজী সাহেবদের কাছ থেকে দোয়া নিয়ে জাঙ্কুক তেকে কোলে তুলে সেখান থেকে বের হয়ে আসে। জাঙ্কুকের আসমিক এই কাজে তে ভীষণ লজ্জা পায়। তার গাল দুটো রক্তবর্ণ ধারণ করে। কোনো রকমে জাঙ্কুকের শার্টে মুখ গুজে সে খাপটি মেরে রয়েছে। রাস্তার প্রায় সকলে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তে না দেখলেও আন্দাজ করতে তার কষ্ট হয় না। এক সময় না থাকতে পেরে ফিসফিসিয়ে জাঙ্কুককে বলে, আপনি কি আমায় নামাবেন? সকলে কেমন করে তাকাচ্ছে আমাদের দিকে। তাকাক, আমি নিজের বউকে কোলে তুলে নিয়ে হাসছি, অন্যের বউ নিয়ে হাঁটতেছি না। তে আর কিছু বলার সুযোগ পায় না। কাজী অফিস থেকে জাঙ্কুকের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। এই 10 মিনিটের রাস্তা। অতটুকু সময় জাঙ্কুক দিব্যি তেকে কোলে নিয়ে হেঁটেছে। বউয়ের ভার যদি নাই নিতে পারে তাহলে এই জিম করে তৈরি করা বডির মূল্য কি? বাড়িতে ফিরতেই তের চোখ চরক গাছ। সামনে জেহব দাঁড়িয়ে আছে, মুখে হাসি। এত কিছুর পরও হাসি। সে তো ভেবেছিল জেহব হয়তো তাকে দোষারোপ করবে, সকলের মতো বলবে তে হয়তো জাঙ্কুককে তাবিজ করে নিজের জালে ফাঁসিয়েছে। জাঙ্কুক তেকে দাঁড় করিয়ে দেয়, তারপর মায়ের কাছে গিয়ে বলে, মা তোমার বৌমাকে সাজিয়ে রুমে পাঠাও, আমি অপেক্ষা করছি। এই বলে জাঙ্কুক নিজের ঘরের দিকে পা বাড়ায়। তের মধ্যে লজ্জা ভয় দুটোই কাজ করছে। কোনো মতেই সে জেহবের চোখের দিকে তাকাতে পারছে না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আয়তকে তৈরি করে দিই। মামুনি, মামুনি না, মা বলবি আমায়। জেহবের ধমক শুনে তে চুপ হয়ে যায়। জেহব জাঙ্কুকের আনা লাল কাতান শাড়ি পরিয়ে দেয় তেকে, তারপর নিজের হাতে তেকে সুন্দর করে সাজায়। বাহ, বাহারি মিষ্টি লাগছে আমার ছেলের বউকে। আজ রাতে স্বামী যেমন চায় তেমন করেই থাকবি। আর হ্যাঁ, আমার কিন্তু বছর ঘুরতেই নাতি চাই, আগেই বলে দিলাম। তে লজ্জায় হাসি দেয়, মুখে কিছুই বলে না। দুধের গ্লাস হাতে তে জাঙ্কুকের ঘরে প্রবেশ করতেই তার চোখ পড়ে সুটম দেখি জাঙ্কুকের দিকে। খালি গায়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক বারান্দায়। তের উপস্থিতি টের পেয়ে জাঙ্কুক সেখান থেকে তের দিকে আসে। তের হাত থেকে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে এক শ্বাসে সবটা খেয়ে ফেলে। এতে তের চোখ দুটো বড় বড় হয়ে যায়। ভাইয়া আপনি তো? জাঙ্কুক তেকে থামিয়ে বলে। ভাইয়া বলে স্বামীকে? সরি, আসলে অভ্যাস নেই তো, মুখ ফসকে বের হয়ে গেছে। তে জানিস বাসর রাতে কেন দুধ খেতে হয়? লজ্জায় তের গাল দুটো লাল টুসটুসে হয়ে যায় আর মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক তের মুখখানা নিজের হাতের আদলে নিয়ে মুখখানা উঁচু করে বলে, মানে জানিস? তাহলে দেরি কেন, কাজ শুরু করে দিব। তে কিছু কথা বলার সুযোগ পায় না। তার আগে জাঙ্কুক তেকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়, তারপর নিজেও তের উপর উঠে পড়ে। তের ভয় মাখা মুখখানা দেখে জাঙ্কুক ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় পাস না, আজকে একটু কষ্ট হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এতে তে ইচ্ছে করছে লজ্জায় মরে যেতে। আপনি এত নির্লজ্জ কেন? তে ফিসফিসিয়ে বলে ওঠে, আমি নির্লজ্জ না হলে বাসরটা হবে কি করে বউ? বলি তের কানে একটা কামড় দিয়ে বসে। তে আর শব্দ করে ওঠে। জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে দেয়। তের যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। জাঙ্কুকের মাতাল করা স্পর্শে বারবার তের চোখ বুলিয়ে যাচ্ছে। জাঙ্কুক তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে কিছুক্ষণ চুষতে থাকে। তে প্রথমে সংকুচিত হলেও পরক্ষণে জাঙ্কুকের সাথে তাল মেলাতে থাকে। জাঙ্কুকের এক হাত তের কোমরে, অন্য হাত দিয়ে তের শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে নেয়, তারপর ঠোঁট ছেড়ে তের বক্ষস্থলে চুমু খেতে থাকে। এতে যেন তে আরো পাগল হয়ে যায়। জাঙ্কুকের চুলগুলো খামচে ধরে। আস্তে আস্তে জাঙ্কুকের ঠোঁট চলে যায় তের পেটে। তে জাঙ্কুকের মাতাল করা স্পর্শে বারবার কেঁপে উঠছে। জাঙ্কুকের হাত চলে যায় তের পেটিকোটে এবং ফিতাটা খুলে ফেলে। তে জাঙ্কুককে বাধা দিতে চাইলে জাঙ্কুক আবারও তের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে।
কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তের গানে ফিসফিস করে বলে ওঠে, রিল্যাক্স তে, কিচ্ছু হবে না। বলে জাঙ্কুক নিজের গায়ের জামাটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। বিবস্ত্রহীন করে দুজনকে, দুটি দেহ মিশে যায় একে অপরের সাথে। উত্তপ্ত গরম শ্বাসে রুমটা ভরে ওঠে। বিলীন হয় দুজন একে অপরের মাঝে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। এন্ড যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসছো সেই প্রথম থেকে এখন অবধি, তাদের কাছে হাজার হাজার কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ গাইস আমার পাশে থাকার জন্য আর আমার গল্পগুলো দেখার জন্য। সবাই নিজে ঠিক মতো যত্ন নিও আর বেশি বেশি করে আমার গল্পগুলো দেখো। লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করো।